নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা প্রত্যেক দিন স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র যে সমস্যা নিয়ে কথা বলি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে তার সমাধানের উপায়ও শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা কিন্তু আপনাদের দিয়ে থাকেন। তাই প্রত্যেককেই বলছি, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে, এবং মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে আমি আমার সঙ্গে আজকে আলোচনায় পেয়ে গিয়েছি শহর কলকাতার প্রখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডক্টর বিকাশ কাপুর স্যারকে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আক্সলেপিয়া হেলথ চ্যানেলে। থ্যাংক ইউ স্যার, একটা বিষয় যেটা নিয়ে দর্শকদের মনেও বেশ কয়েকদিন ধরে প্রশ্ন আসছে এবং আমি নিজেও জানতে চাইছি, এই যে হাঁটুর অপারেশন বা নি রিপ্লেসমেন্ট, এটা আজকাল অনেকেই করে থাকেন, কিন্তু তারপরে এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে এখনো কোথাও গিয়ে একটা ভয় ভীতি কাজ করে, বা তারা হয়তো ঠিক সেইভাবে ভরসা পায় না যে হাঁটুর অপারেশন করার ক্ষেত্রে। আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে? গ্রহণযোগ্য অবশ্যই, কারণ দেখো, আমার শরীরে যদি কোনো প্রবলেম থাকে আর আমাকে যদি তার চিকিৎসা করতে হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি সবসময় চাইবো যে ওষুধ খেয়ে ব্যায়াম করে ঠিক হয়ে যাবে। কিন্তু হাঁটু, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এইসব যখন ক্ষয় হয় পুরনো চোটের কারণে, আর্থ্রাইটিসের কারণে, বাতের কারণে, রুমেটয়েড আর্থ্রাইটিসের কারণে, যে কোনো কারণেই হোক না কেন, যখন ক্ষয়টা হয় তখন কিন্তু একটা স্টেজের পরে আর কোনো বিকল্প থাকে না। আচ্ছা। আর সেখানে মানুষ হাঁটতে পারছে না, কিংবা সারা শুরু করলো হাঁটা আর 10 মিনিট হেঁটে তারপরে আবার বসতে হলো, কিংবা হিপ জয়েন্টটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, প্রায় ব্যালেন্সটা হারিয়ে ফেলছে ব্যথার কারণে। তো অবশ্যই আমারও যদি অপারেশন হয়, আমার শরীরে একটা আঘাত হবে, আমার ভয় করবেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে আজকে সেই আঘাতের কারণে যদি 1-1.5 মাস 2 মাসের মধ্যে আমার জীবনটা পাল্টে যায়, তাহলে সেই আঘাতটা ভালো, নাকি আমার আগামী 5 বছর, 10 বছর, 2 বছর, 15 বছর যাই আমি বাঁচি না কেন, ততদিন এই কষ্ট নিয়ে বাঁচা, একদম ব্যথার ওষুধ খেয়ে আমার কিডনিটা নষ্ট করা, লিভারটা নষ্ট করা, আমার যারা যেখানে আমার এটা তো বয়সের অপারেশন, 60-65 পরেই হয়, 55 পরে আমরা এখন করি। তো আফটার আ সার্টেন এজ যদি এই অপারেশনটাকে আমরা করছি, আমরা জানি সবার শরীরে যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। এবার সেই শিথিল অর্গানগুলোতে যদি আমরা ওষুধের চাপটা দিয়ে রাখি, তাহলে আস্তে আস্তে আমাদের অর্গানগুলো নষ্ট হবে। অর্গান নষ্ট হলে কিন্তু হাঁটুর দিক থেকে সরে অন্য লোকের একটা অর্গান ট্রান্সপ্লান্টের গিয়ে জায়গায় দাঁড়িয়ে যাবে। তার থেকে অনেক বেটার হচ্ছে যে একটা কৃত্রিম জিনিস যেটা শরীরে কিনতে পাওয়া যায়, যেরকম লেন্স আছে আজকে চোখের ছানির জন্য লেন্স, সেরকম আমাদের হাঁটুর প্রত্যারোপণ করতে হয়। তো সেক্ষেত্রে লোকজনের এই সচেতনতা আজকে অনেক বেশি এসছে যে নি রিপ্লেসমেন্টের পরে 1-1.5 মাস 2 মাস পরে 100-র মধ্যে 95% লোক 80 থেকে 90% ব্যথা থেকে নিজাত পেয়ে যায়। আচ্ছা, এবার আমি সব জিনিসে যদি দরাদরি করি যে আজকে আমার ব্লাড প্রেশার আছে, তো আমি ব্লাড প্রেশারের ওষুধ খেলাম, তো ওষুধ খেয়ে আমার তো ব্লাড প্রেশার 120/80 হলো না, 130/85 থেকে গেল। তো এই দরাদরি তো শরীরে চলে না। 135/85 অনেক বেটার 170/100 থেকে, একদমই তাই, যেটাতে ওষুধ আপনাকে নিয়ে এসছে ওই জায়গায়। সুতরাং যদি ওষুধেও আমরা রেজাল্টটা 100% পাচ্ছি না, তাহলে অপারেশনের ক্ষেত্রে আমরা দরাদরি করছি কেন? এটা হচ্ছে ফিলসফির কথা। আজকে যদি আমি অপারেশন করি আর খোলা মনে করি যে না, আমি আমার যদি ব্যথার পরিমাণ 100, সেটা কমে যদি 5 হয়ে যায় কিংবা 10 হয়ে যায়, আর সেভাবে যদি আগামী 20 বছর আমার থাকে, তাহলে তো আমার ব্যথা প্রায় নেই, এটা বললে চলে। একদমই তাই।
কিন্তু মানুষের কি হয়েছে না, এখন সব কিছু কিনে নেওয়ার একটা ব্যাপার আছে, যে আমি বাজারে কিনতে বেরিয়েছি, হাসপাতালগুলোতে গেছি, ওখানে আমার টাকা খরচ হচ্ছে, সুতরাং আমার তো 100-র মধ্যে 100 চাই। মানে আমার ব্যথা একেবারে শূন্য হয়ে যাক। শূন্য ব্যথা? আপনার মাথা ব্যথা শূন্য হয়নি জীবনে কোনোদিন? আপনার হার্ট অ্যাটাকের পরে ডাক্তার আপনাকে কতগুলো, বাইপাসের পরে কিংবা স্টেন্ট লাগানো 1000 আপনাকে কথা বলে দেয় যে না আপনাকে এটা করা উচিত না, সেটা করা উচিত না। সেখানে প্রাণ বাঁচলো বলে আমি সব করতে রাজি আছি, কিন্তু হিপ জয়েন্ট আর হাঁটু আর শোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা সব জিনিসে ওই 5-10%-এর যদি আমাদের কিছু ক্ষতি থেকে প্রবলেম থাকে, আমরা বলি না পুরোটা ভালো হয়নি। এই পুরোটা ভালোটা কি? আপনি কি যখন এসছেন তখন কি ডায়াবেটিস ছিল না? তখন কি ব্লাড প্রেশার ছিল না? তখন কি কার্ডিয়াক ইস্যু ছিল না? তখন কি কিডনি খারাপ ছিল না? লিভার খারাপ ছিল না? শরীরটা যে রকম আপনি নিয়ে আসবেন, ফলটা সেরকম পাবেন। আচ্ছা, এই বিষয়ে একটু প্রশ্ন করবো যে আপনি বলছেন অনেকের ক্ষেত্রে পুরোপুরি সুস্থ হলেও কিছু অন্তত শতাংশ মানুষ থাকছেন যাদের ক্ষেত্রে 100% সমস্যাটা নিরাময় হয়তো হচ্ছে না। এবার বিষয়টা হলো সেই রকম রিস্ক ফ্যাক্টর কাদের কাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে? কোনো রিস্ক নেই, এটা তো কোনো রিস্কই নেই। আজকে আমি পেটের গন্ডগোলের চিকিৎসা করলাম, তার মানে কি আমি একটা ইন্স্যুরেন্স লিখিয়ে নিয়েছি জীবনে পেটের গন্ডগোল হবে না? আপনি এটা বোঝার চেষ্টা করুন। আমাদের জীবনে না কয়েকটা জিনিস আমাদের নিজের কর্ম অনুযায়ী করতে হবে। আমরা নিজের শরীরের ওপর কি কর্ম করেছি? আগে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, চোট লাগলে ডাক্তার দেখাইনি, মোচ ভেবে চালিয়ে দিয়েছি, হাঁটু মুচকে গেল, কাজ চলছে, কে যাবে, ডাক্তারের কাছে অপেক্ষা করতে হবে। এই সব চিন্তা ভাবনা করে যখন আমি আমার সময়টাকে বাঁচানোর জন্য শরীরটাকে নষ্ট করেছি। আমরা বিয়ে বাড়িতে গিয়ে 5খানা রসগোল্লা খেয়ে নিলাম, আমরা গেলাম একটা জায়গায়, সেখানে গিয়ে যা খুশি খেয়ে যাচ্ছি, পেটের মধ্যে একটা ডাস্টবিন বানিয়ে আমরা 100 কেজি ওজন করে নিলাম। তারপরে যখন হাঁটু নষ্ট হলো, তখন আমরা চাইছি যে আমরা 16 বছরের মেয়ের মতো হাঁটু নিয়ে ঘুরবো। কি করে সম্ভব? আপনি কি জিনিস নিয়ে আসছেন রান্না করতে, তার যদি আপনি ভালো সবজি কিনে নিয়ে আসেন, ফ্রেশ সবজি, তাহলে রান্না একরকম হবে। আর যদি একটু পচা সবজি নিয়ে আসেন সস্তা দরে, তাহলে রান্না অন্যরকম হবে। তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি নিজের কর্মের ওপর নির্ভর করে নিজের চিকিৎসা করাচ্ছি। আপনি চিকিৎসাকে কোনোদিন দোষ দিতে পারেন না। চিকিৎসা হচ্ছে মানুষের ভালোর জন্য, ডাক্তাররা হচ্ছে, সবাই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রুগীকে আর ডাক্তারকে, রুগীর বাড়ির লোককে আর ডাক্তারকে একই পাশে থেকে চিকিৎসায় থাকতে হবে। অপোজিট পার্টি, এটা কোনো কোর্ট নয় যেখানে আমি অন্য পার্টি আছি, আপনি এদিকে আছেন, আমরা ঝগড়া করছি। এখানে হচ্ছে আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনি দুপা হাঁটবেন, আমিও দুপা হাঁটবো, আমরা নিশ্চয়ই ভালো হব। এই চিন্তা ভাবনাটাই আমাদের নিয়ে কাজ করতে হবে। আজকে যদি আমাদের চিন্তা ভাবনা একটা অ্যাডভার্সারি থাকে, আমি একটা জিনিস কিনতে এলাম, আমাকে আপনি বিক্রি করছেন কোনো জিনিস, তাহলে আমার চিন্তা ভাবনা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমি জীবনে কোনো চিকিৎসার ফল পাবোই না। হাঁটু রিপ্লেসমেন্ট তো আপনি ছেড়ে দিন, যে কোনো চিকিৎসার ফলটা আমার সবসময় প্রবলেম করবে। এটা হলো ফিলসফি। তো আমি যে কথাটা বলি, প্রত্যেকটা চিকিৎসা, জয়েন্ট রিপ্লেসমেন্ট হোক, হিপ রিপ্লেসমেন্ট হোক, নি রিপ্লেসমেন্ট হোক, শোল্ডার রিপ্লেসমেন্ট হোক, কার ওপর করা হচ্ছে তার চিকিৎসা তার নির্ভর করে কিরকম রেজাল্ট হবে। 100-র মধ্যে 90% মানুষ যারা ভালো রেজাল্ট পায়, ওরা ব্যায়াম করতে খুব সচেতন, ওরা শরীরটাকে ভালো রাখতে চায়, ওরা ওভারওয়েট থেকে কমাতে চায় যে না আমরা 10 কেজি ওয়েট কমাবো, অপারেশনের পরে হেঁটে নিজেকে সুস্থ করব। এই চিন্তা ভাবনা নিয়ে যখন চিকিৎসা করবেন, দেখবেন আরে 1 মাসে ছটপট করে কি হবে, আরে আমার ভালো হলো না, আমার পা ফুলে যাচ্ছে, জ্বালা করছে, ভার লাগছে। যে কোনো অপারেশন হোক, কিছু না কিছু প্রবলেম হয়, কিন্তু 3 মাসের শেষে, 2 মাসের শেষে সবাই 99% লোকজন একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যায়। আপনি দেখবেন যে প্রথম 1 মাসে এত বেশি মানুষের মধ্যে অ্যাংজাইটি থাকে, এত ঘুম হচ্ছে না, খেতে পাচ্ছি না, পেট অম্বল করছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমার কি হয়ে গেল। আপনি একটা চিন্তা ভাবনা করুন যে আপনার শরীরে একটা অপারেশনের পরে খুব
মেন্টালি পিসফুল হয়ে ব্যায়াম করে ঠিক হতে যে 2 মাস সময় লাগে, আপনাকে যদি আমি বলি যে আপনি 2 মাসের শেষে 1 থেকে 2 কিলোমিটার হাঁটবেন, তাহলে সে হাঁটার জন্য যে পথ আছে 2 মাসের, সেটা ফলো করতে হবে। 1 মাসের শেষে এরকম ভাবতে হবে না আমি আগামী 1 মাসে কি করে 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটবো। আপনি হাঁটবেন, কিন্তু সেটার জন্য যে ব্যায়াম, যে পদ্ধতিতে আপনার থাকা, যে নিয়ম মানা, সেগুলো করতে হবে। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, বাড়িতে থাকার নিয়ম আছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকার নিয়ম আছে, সব জিনিসের একটা নিয়ম আছে। আপনার চিকিৎসারও সেরকম একটা নিয়ম আছে, সেই নিয়ম মানতে হবে। কোনো অপারেশন নেই, এটা পৃথিবীর সব থেকে বেশি সাকসেসফুল অপারেশন, জানেন, জয়েন্ট রিপ্লেসমেন্ট। এটা ভেবে নাও, আজকে আমাদের দেশে 140 কোটি মানুষ আছে, 280 কোটি জয়েন্টস আছে, হাঁটু হোক, হিপ জয়েন্ট হোক। 30 থেকে 40 কোটি মানুষ, 30 কোটির ওপর মানুষ এখন 60 থেকে 65 বছরের ওপর আছে, হয়তো 40 কোটি মানুষ। এর মধ্যে বুঝে নিন, যদি 10% লোকেরও আর্থ্রাইটিসের কারণে জয়েন্টস খারাপ হয়, তাহলে আমাদের দেশে এখন প্রত্যেক বছর 3 থেকে 4 কোটি মানুষের হাঁটু কিংবা হিপ জয়েন্ট খারাপ আছে। সেখানে আমরা চিকিৎসা দিতে পারছি কজনকে? 2 লাখ, 3 লাখ। সরকার অনেকটা চেষ্টা করেও পারবে না, অনেক চেষ্টা করেও ওরা পারবে না, কারণ স্বাস্থ্য চিকিৎসার একটা জায়গা আছে যেখানে আমাদের বাজেট অ্যালাউ করে না। আমাদের সরকারগুলো এখন জয়েন্ট রিপ্লেসমেন্টের, ইমপ্লান্টের একটা জেনারেলি যেটা ইউজ হয়, খুব স্পেশাল ইমপ্লান্ট নয়, 100-র মধ্যে 70% লোকের যে ইমপ্লান্ট ইউজ হয় কিংবা 50% লোকের যে ইমপ্লান্ট ইউজ হয়, তার একটা সিলিং রেট করে দিয়েছে, বেশ 75 থেকে 1 লাখ টাকার, 75,000 থেকে 1 লাখ টাকার। খুব ভালো কথা, এটা খুবই ভালো হয়েছে। সরকার অনেকগুলো স্কিম চালাচ্ছে, কিছু কিছু সরকার শুধু সরকারি হাসপাতালে দিচ্ছে, কিছু কিছু সরকার যেমন ওরা যেমন তেলেঙ্গানাতে আমি শুনেছি, ওরা খুবই ভালো স্কিম দিচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য। সরকার জয়েন্ট ফ্রি দিচ্ছে, সঙ্গে প্রাইভেট হসপিটাল আর সরকারি হাসপাতাল যেখানেই এনলিস্টমেন্ট হোক না কেন, ওদের টোটাল প্যাকেজটা এমনভাবে দিচ্ছে যাতে হসপিটালগুলোতে কাজ করতে অসুবিধা না হয়। ব্যবসার পরিমাণ ওদের ঠিক আছে, ওরা হয়তো প্রফিট অতটা পায় না, কিন্তু কর্পোরেট হসপিটালও নিজের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে ওই স্কিমগুলোতে কাজ করে। কিন্তু আজকে যদি সরকার 75 থেকে 80 হাজার টাকার জয়েন্টের দাম করে দিয়েছে, যে এর মধ্যে এই জয়েন্টের দাম হলো, এটা সরকারি গ্যাজেটেড রেট, আর যদি 75,000 টাকায় গভর্নমেন্ট পুরো প্যাকেজ ইনক্লুডিং জয়েন্ট করে দেয়, তাহলে হয়তো কিছু একটা মাথায় গন্ডগোল হয়েছে অফিসারদের, যারা এই ধরনের একটা প্যাকেজ করে ফেলেছেন। সেখানে একটু সরকারকে দেখা উচিত। যদি সরকার প্রবলেমটাকে ঠিক করে সলভ করে, তাহলে এই যে আমাদের সারা দেশে জয়েন্ট রিপ্লেসমেন্টের একটা সবাই নিতে পারছে না, যারা একটু, যাদের প্রাইভেট ইন্স্যুরেন্স নেই কিংবা যাদের অর্থনৈতিক দিক থেকে অসুবিধা আছে, তাহলে আমার মনে হয় ওদের খুব সুবিধে হয়। সুতরাং 1.5 থেকে 2 লাখ টাকা এখন, আমি যখন আজ থেকে 25 বছর আগে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতাম, তখনও 1.25 লাখ টাকা 1.5 লাখ টাকা লোকের লাগতো। আজকেও সেটা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হচ্ছে না। তার মানে হচ্ছে কি, আলু পেঁয়াজ থেকেও খারাপ জয়েন্ট রিপ্লেসমেন্টটা। আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখন এই পার্টিকুলার অপারেশনটা অনেক বেশি দরকার মানুষের। আমাদের সরকারগুলোকে দেখা উচিত যে এটাকে করার জন্য মানুষ যদি করে, তাহলে আমরা বৃদ্ধদেরও অনেকগুলো কাজ ওদের কাছ থেকে নিতে পারবো। ওরা নিজের দেখাশোনা করতে পারবে, সোসাইটি কিংবা ফ্যামিলির ওপরে অনেক বেশি আর্থিক ভার পড়বে না। যদি কোনো বৃদ্ধ নিজে হাঁটতে পারে, নিজের দেখাশোনা করতে পারে, তাহলে ছেলে মেয়েদের কত মাথায় শান্তি থাকে। ঠিক, তারা নিজেরাও শারীরিকভাবে এবার বোঝো জয়েন্ট রিপ্লেসমেন্ট সাকসেসফুলি হয়ে যায় যদি কারোর, সে 15 থেকে 20 বছর যদি বাঁচে তারপরে, তার মানে ও ফ্যামিলির জন্য কত কিছু করতে পারবে। নিশ্চয়ই। আমাদের হেলথ পলিসিগুলো কিন্তু এই ফিলসফিতে চলা উচিত।
আমাদের হেলথ পলিসি এটা এই ফিলসফিতে চলা উচিত না, আরে এটা তো প্রাণের সঙ্গে নেই, হার্ট প্রবলেম আর কিডনি প্রবলেমটা বড়, ওটাকে আমরা করব। জয়েন্ট রিপ্লেসমেন্ট হলে হার্ট কিডনি প্রবলেমই হবে না, তো সে তো হাঁটতে পারবে তারপর। একদম তাই, মানে একটা তো সঙ্গে আপনি একটা ভাবুন সংযুক্ত। যে আমরা কোন জায়গায় আজকে প্রিভেন্টিভ হেলথ কেয়ার আর কারেক্টিভ হেলথ কেয়ারে আমরা যোগদান করছি না। আমরা যোগদান করছি কোথায়? যখন আমার হার্ট ফেল করে গেল তারপরে চিকিৎসা করতে যাব। একদমই তাই। ঠিক আছে, তো আমাদের এটা ভাবতে হবে। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, যারা একটু বয়স্ক মানুষ, মানে আপনি তো বললেন ধরুন 55 বা 60 এই এজ থেকে নি রিপ্লেসমেন্ট বা যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট করার উপযুক্ত সময়। এবার যাদের ক্ষেত্রে ধরুন আরও খানিকটা বয়স বেশি হয়ে গেছে, মোটামুটি 75-80-র কাছাকাছি, তাদের ক্ষেত্রে কি এটা কার্যকরী হতে 103 পারে? বছরে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলুন 90 বছরের একজন ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা বাড়িতে পড়ে গেলেন আর হিপ জয়েন্ট ভেঙে গেল, তখন কি অপারেশন হবে না? হবে। বাধ্যতামূলক কন্ডিশনে অপারেশন হবে। তো কন্ডিশনটাকে বাধ্যতামূলক করছেন কেন? যে সময় আপনার জয়েন্টগুলো খারাপ হয়েছে সে সময় যদি চিকিৎসা করে নেন, 70 বছর হোক, 75 বছর হোক, 80 বছর হোক, তাহলে এইসব পড়ে যাওয়ার সম্ভাবনা, হাত পা ভাঙার সম্ভাবনা কমে যাবে। সুতরাং তখন আর নিজেকে বডি ফেলে অপারেশন করতে হবে না, এমন একটা সময় যখন আমার সবকিছুই ভাঙা আছে। চিকিৎসা করতে গিয়ে একটু নিজের সেলফ রেসপেক্টটাকে দেখে নিতে হবে, যে আমি যেন আমার হাতের পায়ের ওপর নিজে স্বনির্ভর থেকে জীবনটা কাটাই। আমরা যখন ছেলে মেয়েদের বিয়ে করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। আমরা যখন সমাজে আমাদের কিছু দেখাতে চাই যে আমরা সাকসেস হয়েছি, তাহলে আমরা খরচ করি। আমরা বার্থডে আর অন্নপ্রাশনে অনেক খরচ করি। কিছু কিছু যদি আমরা সেভ করি ওখান থেকে 10% শুধু কমিয়ে নিই, তাহলে হেলথ ইন্স্যুরেন্স, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স সব থেকে ভালো পৃথিবীর হেলথ ইন্স্যুরেন্স 10 লাখ 15 লাখ টাকার করতে পারবো। আর যদি করতে পারি তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে, আমাদের বৃদ্ধদের এর থেকে ভালো গিফট দিতে পারবো না। হ্যাঁ একদমই তাই স্যার। যদি আমরা সেটা করি তাহলে কিন্তু আমরা দেখবেন যে অনেকগুলো খারাপ রোগ থেকে আমাদের যদি হাঁটা চলা বজায় হয়, তাহলে খারাপ রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আর জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি খুবই সামান্য হয়ে গেছে এখন। আমরা এখন রোবোটিক সার্জারিতে প্রায় 1000 কেস 2 বছরের কমে করে ফেলেছি, ফাস্টেস্ট ইন দ্য কান্ট্রি, কলকাতার মতো শহরে। আচ্ছা, আজকে আমাদের 50% লোক রোবোটিক করায়, 50% লোক নন রোবোটিক করায়। আগে আমরা শুধু নন রোবোটিক করতাম এককালে, এখন রোবটের হেল্প নিয়ে আমরা এত ভালোভাবে জিনিসটাকে স্ট্রিমলাইন করছি, তাহলে জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটা এমনি 15-20 বছর চলতো, আশা করছি আমরা যে এটা আর খারাপই হবে না। অপারেশনের পরে হয়তো 30 বছরও চলতে পারে, সময় এলে আমরা জানবো। রোবট তো 2-3 বছর ধরে এসছে। তো আজকে রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট এত বেশি উন্নত হয়ে গেছে, আমরা এখন একটা রোবট শেষ করে আর একটা, 2-3টে রোবট ইউজ করছি আলাদা আলাদা জয়েন্ট রিপ্লেসমেন্ট করার জন্য। সুতরাং টেকনোলজি যে জায়গায় চলে যাচ্ছে, মানুষের জন্য এইটুকু সচেতনতার দরকার যে আমরা যখন চিকিৎসা করতে যাচ্ছি ভালো পরিষেবার জায়গায় যাব, আর কনফিডেন্স নিয়ে যাব যে আমরা আমাদের জীবনটাকে নিজের ওপর বেঁচে চালাতে চাই, আমরা অন্য লোকের ভরসায় চালাতে চাই না। এটা না যে ছেলেমেয়েরা দেখবে না, ছেলেমেয়েরা দেখবে, বাচ্চারা দেখবে, কিন্তু ওদেরও আমাদের হেল্পের দরকার আছে। যারা আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি ওদের হেল্পের দরকার। তো আজকে যদি 2 মাস আমি নিজের চিকিৎসার উপর খরচ করি, তাহলে আগামী 20 বছর ওদের দেখাশোনার উপর খরচ করব। একদম। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ভয় পাবেন না। দেখুন, ভয় হচ্ছে না, আর একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে, ইঞ্জেকশনের ইন্ডাস্ট্রি, লুব্রিকেন্ট জেলির ইন্ডাস্ট্রি, ওষুধের মানে গাদা গাদা ওষুধের ইন্ডাস্ট্রি। আজকে 70% চিকিৎসা হাঁটুর জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু ভয়ের চোটে, অপারেশনের ভয়ের চোটে ওই চিকিৎসাটা হচ্ছে। সেখানে লাখ লাখ টাকার বছরের প্যাকেজ আছে ওষুধের, ব্যায়ামের, চিকিৎসার, আর সেই 2 বছরের প্যাকেজ মিলিয়ে একটা নি রিপ্লেসমেন্ট হয়ে 20 বছর চলবে।
আপনি এটা ভাবুন যে আপনি ওই ভয়টাকে, এই এত বড় একটা সিস্টেম আছে যে ভয়ের ব্যবসা হচ্ছে, এই যে আপনার ভয় যে আমার কি হবে যদি অপারেশন করি, তাহলে আমি হাঁটতে পারবো কিনা। হ্যাঁ, অনেকে এটাও ভাবে। এই কথাটা কি হলো? আপনি হাঁটতে পারবেন না, আপনি তো ওষুধ খেয়েও হাঁটতে পারছেন না। আর ওষুধ খেয়ে 2 বছরে 2 লাখ টাকা 50,000 টাকা নষ্ট করে তারপরে আরো খুব খারাপ মনে, খুবই আঘাত পেয়ে ফিরে আসছেন যখন অপারেশনে। কেন? এই 2 বছরও নষ্ট হলো, টাকাটাও নষ্ট হলো। ঠিক সময়ে ঠিক অ্যাডভাইস। এমন না যে 100-র মধ্যে 100কে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়, 50 জনকে আমি ফিরিয়ে দিই, কিন্তু ওই 50 জন হয়তো 2 বছর পরে লাগবে বলে ফিরিয়ে দিই ব্যায়াম ট্যায়াম দিয়ে। দেখুন, ব্যায়ামটা আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছি, যদি ব্যায়াম না করেন, যদি সঠিক ব্যায়াম না করেন, তাহলে অপারেশন থেকে বাঁচতে পারবেন না, আর অপারেশন হয়ে গেলেও ঠিক থাকতে পারবেন না। সুতরাং অপারেশনের আগে ব্যায়াম, অপারেশন বাঁচাতে ব্যায়াম, আর অপারেশন হলে অপারেশনের পরে ব্যায়াম। এটা যেন আপনার সবসময় মনে থাকে। প্রত্যেকটা চিকিৎসা আপনার সুফল হবে, আপনি সবসময় সাফল্য বোধ করবেন। নমস্কার। ডাক্তারবাবু যেরকম কথা বললেন যে অযথা ভয় পাবেন না, ভয়কে জয় করে এগিয়ে যান। যে কোনো ধরনের অস্থি সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন। আর সেই সঙ্গে সঙ্গে সকলের উদ্দেশ্যে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।